প্ল্যান্ট ডিজিজ যেগুলো খুব বেশি দেখতে হবে না, তোমাকে যেটা মনে করতে হবে পয়জনিং করা হয় যে ব্যাকটেরিয়া দিয়ে, তার নাম হচ্ছে বোটুলিনাম, এবং এই ব্যাকটেরিয়ার নাম হচ্ছে ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনাম, বোটুলিজম। এই পয়জনিং হয়ে গেছে একটা। এখানে কিছু আছে না, এখান থেকে খুব বেশি পরীক্ষা আসে না, তাহলে এটা একটু দেখতে পারেন যদি সর্বোচ্চ দেখতে চান। ব্যাকটেরিয়াল অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মারা হয়, তাহলে মাথায় রাখবেন ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক কখনো ব্যাকটেরিয়াকে মারতে পারে, তাহলে সেই অ্যান্টিবায়োটিক বলা হয় ব্যাকটেরিওসাইডাল, যদি মারতে পারে। আর যদি কখনো অ্যান্টিবায়োটিক করে ব্যাকটেরিয়া গ্রোথ কমায় তাহলে ব্যাকটেরিওস্ট্যাটিক। এটা পরীক্ষার জন্য করতে হয়, যদি আসে তাহলে কম পাবা। যদি কোনো অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াকে মারে সে ব্যাকটেরিওসাইডাল, যদি ব্যাকটেরিয়াকে আটকায় দেয় সে হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। আর অ্যান্টিবায়োটিক শুধুমাত্র এখানে দুটো পয়েন্ট পড়বা, একটু মনোযোগ দিয়ে। এটা সিলেক্টিভ টক্সিসিটি, এর মানে অ্যান্টিবায়োটিক খেলে তুমি মরে যাবে না, তোমার ব্যাকটেরিয়া মরে যাবে। সিলেক্টিভ টক্সিসিটি তোমার কোনো ক্ষতি পারবে না, যদি অ্যান্টিবায়োটিক তোমার ক্ষতি হয় তাহলে সে অ্যান্টিবায়োটিক না। আর এটা ন্যারো স্পেকট্রাম, তুমি যাকে মারতে চাও সেই মরবে। সাপোজ তুমি একটা গুলি করলা, একটা গুলি করার পর তুমি মারতে চাইছিস এক্স কে, মনে এক্স ওয়াই জেড সবাই। যদি কখনো এরকম হয়, একটা গুলি মারার পর অ্যান্টিবায়োটিক মারার পর তুমি যাকে মারতে চাচ্ছ এটা মোস্ট সিরিয়াস হয়ে গেছে, তাহলে ন্যারো স্পেকট্রাম না, স্পেকট্রাম ওয়াইড, সবাইকে মারতে পারে। আমি এমন কোনো অ্যান্টিবায়োটিক খাবো না সবাইকে মেরে ফেলবে, তাহলে মাথায় রাখবেন ব্যাকটেরিয়া হতে ন্যারো স্পেকট্রামের অ্যান্টিবায়োটিক। নাহলে দেখা যাবে তুমি মারতে গেছো তাকে, মারতে গেছো তুমি ক্লোস্ট্রিডিয়াম বোটুলিনামকে মেরে ফেলছো, এখানে ভালো ব্যাকটেরিয়া নাম ছিল কি ইকোলাই। সাপোজ একটা মহিলা যার ভ্যাজিনাল ল্যাক্টোবেসিলাস থাকে, সে অ্যান্টিবায়োটিক খাইছে ফুসফুসের মধ্যে টিকে ডক্টরকে মারার জন্য, সেই অ্যান্টিবায়োটিক তার ভ্যাজিনাল ওখানে ল্যাক্টোবেসিলাস মেরে ফেলছে, তাহলে দেখা যাবে ওখানে ক্যান্ডিডিয়াস হয়ে যাবে। তাহলে মাথায় রাখবেন অ্যান্টিবায়োটিক সবসময় পারফেক্ট অ্যান্টিবায়োটিক মারবে বা পারফেক্ট ব্যাকটেরিয়াকে মারবে, বাকিদেরকে সে কখনো মারবে না। দুটো পয়েন্ট মনে রাখবা। হাউ ব্যাকটেরিয়া কজেস ডিজিজ, আমাদের বডিতে আসে, মাল্টিপ্লাই করে, সেলগুলোকে ডিস্ট্রয় করে করার পর ফেলে। অ্যান্টিবায়োটিক কেন শিখলাম অলরেডি। এখন আসি ডিপি ভ্যাকসিন ডাজ নট ওয়ার্ক এগেইনস্ট। তাহলে ডিপিটি কথাটা মানে কি? একটু আগে পড়েছি ডিপিটি, দেখে আসলাম কি মুখস্থ বলতো ডি কি পি কি আর টি কি বলেন তো, ডি কি পি কি টি কি এবং কোনটা হবে না তাইলে বলেন তো। তো যারা টিউবারকুলোসিস সেন্সার বলছেন, যারা টিউবারকুলোসিস সেন্সার বলছেন, আমাকে একটু বলেন টিউবারকুলোসিস ভ্যাকসিনের নাম কি? কে পারবা? টিউবারকুলোসিস ভ্যাকসিনের নাম কি পারবা? একটু বলেন। টিউবারকুলোসিস ভ্যাকসিনের নাম কি? বিসিজি। ভেরি গুড আসেন। তাহলে আমাকে একটু করে বলেন দেখি, যারা পুরো আসেন আমি একটু মনে করাই দিই। যারা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন ওদের নাম কি মনে আছে? আমি একটা প্রশ্ন করে দিই, মনে আছে নাকি? নিচে কোনটা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? প্রশ্ন, নিচে কোনটা অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন? হেপাটাইটিস বি, তারপর হচ্ছে স্কিনের পোলিও, প্যাপিলোমা ভ্যাকসিন, আর এটা হচ্ছে মামস। এ বি সি ডি, বলেন কোনটা? কি বলেন এখানে? এক্সেলেন্ট, মামস। মামা বেশি টাই পড়ে, আমরা পড়ছিলাম মনে হয় তাই না? মামা বেশি টাই পড়ে, এটা টাস্ক, এটা তোমার নরমাল একটা টাস্ক। তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া এটা, তাহলে ভাইরাস ব্যাকটেরিয়া এটা তোমার ক্লাস, এটা একটা টাস্ক, এটা তোমার নরমাল একটা টাস্ক, এটা সবাই নিজে পড়বে, এটা খুব সুন্দর একটা জিনিস, এটা নরমালি করার কথা। কলেরা এখান থেকে শুধুমাত্র আপনি জীবাণুর নামটা করবেন, কলেরা জীবাণুর নাম কি? কোন ডিগ্রি আবিষ্কার করেছিলেন? কলেরা হচ্ছে ভিডিও কলেরা দিয়ে হয়, রবার্ট কোচ আবিষ্কার করেছেন, এবং এখানে টক্সিন কলেরা জেল। এখানে কি হয়? ডায়রিয়া হয়, শেষ। ডায়রিয়া হবে, জ্বর হবে, তোমার খুব খারাপ লাগবে, তুমি পানি খাওয়া, স্যালাইন খাবা, এবং কলেরার জন্য যে স্যালাইন তার নাম হচ্ছে কলেরা স্যালাইন। কলেরা স্যালাইন খেলে তুমি ভালো হয়ে যাবে। এখানে কোনো প্রকার অ্যান্টিবায়োটিক ভর্তি করে দরকার নেই। নরমালি অ্যান্টিবায়োটিক শিখতে হয়, কোনো শিখতে হবে না, শুধুমাত্র কলেরা স্যালাইন ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট খুব বেশি জানার দরকার নাই, জানার দরকার নেই, খুব জ্ঞানী হওয়ার দরকার নেই, বাদ হ্যাঁ হয়ে গেছে। তাহলে আসেন মাইক্রোঅর্গানিজম, গনোরিয়া, এটা কি ধরনের জিনিস? ব্যাকটেরিয়া, নিউজিরিয়া গনোরিয়া হচ্ছে। হুইচ ডিজিজ ইজ প্রোডিউসড বাই ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়া কোনটা হয় মধ্যে কলেরা। এখন ম্যালেরিয়া শুরু করার আগে ম্যালেরিয়া কঠিন, আমরা একটা ছোট একটা দেখব। আমরা ম্যালেরিয়া শুরু করব 5 থেকে 30, আমরা একদম 0 থেকে শুরু করব ম্যালেরিয়া। ম্যালেরিয়া পুরো লাইফ সাইকেল আমাদের পড়াবো, সুন্দর করে পড়াবো, কারণ ম্যালেরিয়া থেকে অনেক প্রশ্ন আসে। তাই সবাই একটু গ্লুকোজ দিয়ে আমরা ছবি এঁকে ম্যালেরিয়া পড়ব, ঠিক আছে? অনেক প্রশ্ন আসে, আমরা ছবি এঁকে ম্যালেরিয়া পড়ব। তাই ম্যালেরিয়া বোঝার জন্য একটু ব্রেনকে রিফ্রেশ করতে হবে, সবাই কষ্ট করে গ্লুকোজ খেয়ে পরীক্ষা আসো, ক্লাস আসো, গ্লুকোজ চা পানি খেয়ে আসো। ম্যালেরিয়া আমরা অনেক সুন্দর করে পড়ার চেষ্টা করব পরীক্ষার জন্য, ঠিক আছে? তাহলে আসো আমরা ম্যালেরিয়া পড়বো খুব যত্ন করে, আর 5 মিনিট আমরা আস্তে শুরু করি, সমস্যা নেই। বাট ম্যালেরিয়া আমরা পড়ছি একটু যত্ন করে, কারণ ম্যালেরিয়া একটা সমস্যা আছে। ম্যালেরিয়ার বডির ভিতরে যা হয় সেটা এত বেশি অ্যাকুরেট, এবং এখান থেকে স্যাররা খুব প্রশ্ন করে, এবং এসব মিস করব অনেক বেশি। তাই এটা খুব আপনাকে পারতে হবে পরীক্ষার জন্য, এই জোনটাকে পারা খুব গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাহলে আসেন আমরা একটু ম্যালেরিয়া ধরে ধরে পড়ার চেষ্টা করি আর কি, ম্যালেরিয়া কিভাবে আসবে একটু সুন্দর করে তাকাই, বুঝি, খাতায় লিখবো, শুনবো কি বলছি, যাতে বই কখনো না পড়া লাগে আর কি। কারণ বই পড়তে গিয়ে এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ধরা থাকে পরীক্ষার সময় ম্যালেরিয়া পড়তে গেলে। তাহলে ম্যালেরিয়ার জন্য সবার আগে একটা বক্স থাকবো, আমি ক্লাসে যা পড়াচ্ছি সেটা যদি মোটামুটি তুমি পেয়ে যাও, তাহলে আমার মনে হয় না তোমার ম্যালেরিয়াতে কোনোভাবে ভর্তি পরীক্ষায় ভুল করা সম্ভব আর কি। মানে এটা আমার ধারণা, দেখি এখন ধারণা মিলে নাকি তুমি পাচ্ছ নাকি পাচ্ছ না। আমরা 7টা সিরিজ বলে এখানে হেপাটাম, আর এখানে প্রত্যেকটা সেলকে রাখা হয়, এই প্রত্যেকটা সেলের নাম কি? হেপাটোসাইট। সবাই যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের ম্যালেরিয়াল প্যারাসাইট। সেই ম্যালেরিয়াল প্যারাসাইট দুই ধরনের হোস্ট থাকতে পছন্দ করে, সেই দুই ধরনের হোস্ট অ্যাটাক করে। মানে তার লাইফে দুই ধরনের হোস্ট লাগে, সে একটা হোস্টে কাটতে পারে না, তার লাইফে অবশ্যই দুটো হোস্ট লাগবে। তার যে ফার্স্ট হোস্ট সেটা হচ্ছে অ্যানোফিলিস মসকিটো, তার যে সেকেন্ড হোস্ট সেটা হচ্ছে অ্যানোফিলিস, সেটা হচ্ছে হিউম্যান। তো অ্যানোফিলিস নামক যে হোস্ট আছে, সেই অ্যানোফিলিস নামক হোস্টের ভিতরে তার সবসময় সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। এই কারণে অ্যানোফিলিসের ভিতরে সাইকেলকে বলা হয়, অ্যানোফিলিসকে বলা হয় প্রাইমারি হোস্ট। আর হিউম্যানের মধ্যে সবসময় এসেক্সুয়াল সাইকেল দেখতে পাওয়া যায়। আর এই এসেক্সুয়াল সাইকেলটা হিউম্যানের মধ্যে দেখতে পাওয়া যায়, তাই এসেক্সুয়াল সাইকেল খুব গুরুত্বপূর্ণ না, তাই হিউম্যানকে বলা হয় সেকেন্ডারি হোস্ট। তাহলে মাথায় রাখবেন, অনেক পরীক্ষার মধ্যে প্রথম যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে হোস্ট কয় ধরনের এবং মানুষ কোন ধরনের হোস্ট। অনেকে মানুষ দেখে না, আমরা ম্যালেরিয়াতে কষ্ট পাচ্ছি, আমি মনে হয় প্রাইমারি। মাথায় রাখবেন প্রাইমারি কিন্তু মশা নিজে, কোন মশা? ফিমেল মশা, ফিমেল অ্যানোফিলিস, ও তো প্রাইমারি হোস্ট, কারণ সেক্সুয়াল সাইকেল হয়। আর মানুষের মধ্যে এসেক্সুয়াল সাইকেল হয়। তো যখন কোন একটা মশা তোমাকে কামড় দিবে, যখন কোন একটা মশা তোমাকে কামড় দিবে, সাপোজ এটা হচ্ছে তোমার অ্যানোফিলিস মশা, যখন এই অ্যানোফিলিস মশাটা তোমাকে কামড় দিবে, তখন কামড় দেওয়ার পর যে ম্যালেরিয়াল প্যারাসাইটটা তোমার বডিতে প্রবেশ করবে, সেই ম্যালেরিয়াল প্যারাসাইটটার নাম এই যে ম্যালেরিয়াল প্যারাসাইট। এই ম্যালেরিয়াল প্যারাসাইটটার নাম হচ্ছে স্পোরোজয়েড। তাহলে ফার্স্ট কোশ্চেন অফ দিস ম্যালেরিয়া যেটা তোমাকে শিখতে হবে, যখন একটা মশা কামড় দেয় তখন মশাটা তোমার বডিতে ঢুকে বা মশা থেকে আসা জীবাণু বা প্যাথোজেন কোন ম্যালেরিয়াল প্যারাসাইট তোমার বডিতে প্রথমবার মধ্যে ঢুকে, তার নাম স্পোরোজয়েড। কিন্তু স্পোরোজয়েড দিয়ে তোমার বডিতে ম্যালেরিয়াল অ্যাটাক শুরু হয়, তাহলে স্পোরোজয়েড দশকে বলা হয় ইনফেক্টিভ ফর্ম অফ ম্যালেরিয়াল প্যারাসাইট বলা হয়। এটা হচ্ছে ইনফেক্টিভ ফর্ম অফ ম্যালেরিয়াল প্যারাসাইট বা অ্যাটাকিং ফর্ম। তাহলে দেখা যায় যখন তোমাকে এই অ্যানোফিলিস মশা কামড়ায়, কামড়ানোর পর এই স্পোরোজয়েড নামক ইনফেক্টিভ ফর্মটা তোমার ব্লাডে আসে, আর ব্লাডটা আমাদের পুরো বডিতে ঘুরে বেড়ায়, সেই ব্লাড ওয়ে এই ইনফেক্টিভ ফর্মের স্পোরোজয়েডটা প্রবেশ করে আমাদের লিভারের হেপাটোসাইটে। তাহলে দেখেন এই যে স্পোরোজয়েডটা আছে, সেই স্পোরোজয়েড কোথায় ঢুকে গেল? তাহলে এই যে স্পোরোজয়েডটা আছে, সেই স্পোরোজয়েড ঢুকে গেছে কোথায়? হেপাটোসাইটের মধ্যে বা লিভারের সেলের মধ্যে। আমাদের লিভারের সেলের মধ্যে প্রচুর পরিমাণে খাবার থাকে, আমাদের জানার কথা। লিভার ফুল অফ ফুড, এখানে গ্লাইকোজেন থাকে, প্রোটিন থাকে, সবারই কোনো না কোনো আপনার ট্রান্সফরমেশন রিঅ্যাকশন চলছে। আমাদের যে ফুড পার্টিকেলগুলো জমা আছে, এই ফুড পার্টিকেলগুলোকে
এই স্পোরোজয়েট খাওয়া শুরু করে, মানে সেটাকে অ্যাবজর্ব করা শুরু করে। অ্যাবজর্ব করে সে যখন খাবে, একটা মানুষ বেশি খেলে কি হয়ে যায়, গোল হয়ে যায়। দেখতে দেখতে কি হয়ে যায়, সে গোল হয়ে যায়, সে গোল হয়ে যাবে। দেখা যায় যখন একটা স্পোরোজয়েট কোনো প্রকার খাবার খাবে, সে কিন্তু গোল হয়ে যাবে। তো তখন স্পোরোজয়েটের শেপ দেখতে কখনো এরকম মনে হবে না, তখন দেখতে অনেকটা এরকম মনে হবে, গোল আকার শেপের, এবং তার মধ্যে একটা নিউক্লিয়াস থাকবে। তো নিউক্লিয়াস কালার দিলাম পিঙ্ক, তাহলে কি হয়ে গেল, সে গোল শেপের হয়ে গেল। দেখেন গোল শেপ হয়ে গেছে, এই গোল শেপকে বলা হয় ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েট। তাহলে আমাদের স্পোরোজয়েটটা খাবার খেলো, খাবার খেয়ে কি হয়ে গেল, ফুড খেয়ে গোল হয়ে গেল ক্রিপ্টোজয়েট। ক্রিপ্টোজয়েট হওয়ার পর তার শেপটা আরো দিন দিন বড় হবে, সে আরো বড় হবে, কারণ সে খাবার খাচ্ছে দিন দিন, সে খাবার খেয়ে আরো বড় হয়ে যাবে। তাহলে ক্রিপ্টোজয়েট নামক যে শেপটা আছে, শেপটা যত খাবার খাবে তত সে বড় হতে থাকবে, তত সে বড় হতে থাকবে। তাহলে ক্রিপ্টোজয়েট খাবার খায় বড় হবে, বড় হয়ে সেটা কাজ করবে, সেটা হচ্ছে করবে ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করবে। মাইটোসিস তোমরা মনে পড়ছিল, হোয়াট ইজ ফ্রি নিউক্লিয়ার ডিভিশন? যখন আমাদের নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম বোথ ডিভাইড করে তখন সেটা হলো মাইটোসিস। বাট যদি কখনো এরকম হয় যে ক্যারিওকাইনেসিস হচ্ছে, মানে শুধু নিউক্লিয়ার ডিভিশন হচ্ছে, কোনো সাইটোপ্লাজম ডিভিশন হচ্ছে না, তখন একটা সেলের মধ্যে হাজার হাজার নিউক্লিয়াস পাওয়া যাবে, কারণ শুধু নিউক্লিয়াস ডিভাইড করছে, সাইটোপ্লাজম ডিভাইড করছে না। তখন তাকে দেখতে অনেক এরকম মনে হবে যে তার মধ্যে প্রচুর পরিমাণে নিউক্লিয়াস চলে আসছে, মানে একটা ক্রিপ্টোজয়েটের মধ্যে হাজার হাজার নিউক্লিয়াস, এই হাজার হাজার নিউক্লিয়াস চলে আসছে। তো বলা হয় একটা ক্রিপ্টোজয়েটের মধ্যে টোটাল এরকম কয়টা থাকতে পারবে, মানে টোটাল এরকম কয়টা হতে পারে, এরকম কয়টা হতে পারে। তো বলা হয় নিউক্লিয়াস সংখ্যা হতে পারবে अराउंड 1200, প্রায় 1200টা নিউক্লিয়াস তার মধ্যে আসতে পারবে, अराउंड 1200টা নিউক্লিয়াস তার মধ্যে আসতে পারবে, अराउंड 1200। এবং এই স্টেজের নাম হচ্ছে সাইজন্ট। তাহলে মাল্টি নিউক্লিয়াস যে স্টেজটা আছে, সেই মাল্টি নিউক্লিয়াস স্টেজের নাম কি সাইজন্ট। এক সময় এই যে সাইজন্ট আছে, প্রত্যেকটা নিউক্লিয়াসের বাইরে একটা আলাদা আলাদা সেল মেমব্রেন ক্রিয়েট হবে। তাহলে এই নিউক্লিয়াসের বাইরে একটা সেল মেমব্রেন, তাহলে এই নিউক্লিয়াসের বাইরে একটা সেল মেমব্রেন আসবে, এটা বাইরে একটা সেল মেমব্রেন আসবে, এটা বাইরে সেল মেমব্রেন আসবে, এটা বাইরে সেল মেমব্রেন আসবে, সবগুলো বাইরে একটা সেল মেমব্রেন আসবে, এই সেল মেমব্রেন আসবে। তাহলে খেয়াল করছি সাইজন্ট হলো, সাইজন্ট প্রত্যেকটা বাইরে সেল মেমব্রেন আসছে। সেল মেমব্রেন আসার পর তারা কি করবে, ওই যে লাইটিং সাইকেল ছিল, সেই লাইটিং সাইকেলের মতো করে পুরো হেপাটাসকে ভাঙবে, ভেঙে প্রত্যেকটা বাচ্চাকে বাইরে নিয়ে চলে আসবে। তাহলে এই যে প্রত্যেকটা বাচ্চা আছে, এই প্রত্যেকটা বাচ্চা বাইরে চলে আসবে, এই হেপাটাসকে ভেঙে বাইরে চলে আসছে। তখন প্রত্যেকটা বাচ্চাকে বলা হয় মেরোজয়েট বা ক্রিপ্টোমেরোজয়েট। তাহলে দেখেন এই যে প্রত্যেকটা বাচ্চা আসছে, ধরেন এখান থেকে একটা বাচ্চা, এই একটা বাচ্চা একটা লিভার সেলকে ধরবে, তাহলে একটা বাচ্চা কি করলো, সে একটা লিভার সেলকে ধরলো, এই একটা বাচ্চা একটা লিভার সেলকে ধরলো, আবার ঢুকলো, সে ঢোকার পর আবার সেম জিনিস রিপিট করবে, সে ঢোকার পর আবার সেম জিনিস রিপিট করবে, আবার সেম জিনিস কি, সে আবার খাবার খাবে, সে আবার খাবার খাওয়ার পর আবার বড় হবে, এবং আবার বড় হওয়ার পর সে আবার ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করবে। তাহলে দেখেন সিম্পল কাজ, সে একটা সেলের মধ্যে ঢুকবে, সেই সেলের খাবার খাবে, সেই সেলের খাবার খেয়ে বড় হবে, সেই সেলের খাবার যখন বড় হবে তার নিউক্লিয়াসগুলো ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করবে এবং সে ফর্ম করবে সাইজন্ট। কন্টিনিউয়াসলি সে এই সাইকেল চালাতে থাকবে, সে চালাতে চালাতে এরকম করতে করতে সে যখন ফাইনালি অনেকগুলো বাচ্চা ক্রিয়েট করে ফেলবে, মানে এই সেম সাইকেল এখানে হবে, সেম সাইকেল এখানে হবে, এরকম যখন একটা অনেকগুলো বাচ্চা ক্রিয়েট হয়ে যাবে, তখন আমরা দেখব যে যখন অনেকগুলো বাচ্চা হয়ে যাবে, কিছু বাচ্চা হবে অনেক বড় বড় শেপ, কিছু বাচ্চা অনেক বড় বড় শেপের, কিছু বাচ্চা হবে ছোট ছোট শেপের, কিছু বাচ্চা হবে ছোট ছোট শেপের, এরকম অনেকগুলো বাচ্চা করে ফেলবে। যেগুলো বড় বাচ্চা, সেই বড় বাচ্চাগুলোকে বলা হয় ম্যাক্রোমেরোজয়েট, ম্যাক্রোমেরোজয়েট। আর ছোট বাচ্চাগুলোকে বলা হয় মাইক্রোমেরোজয়েট। এই যে ম্যাক্রোমেরোজয়েট আছে, তারা আবার লিভার সেল ক্যাটার করবে, আর এই মাইক্রোমেরোজয়েট এটা আরবিসি ক্যাটার করবে। তাহলে আমরা শুরু থেকে একবার ডিভিশন করে কি পড়লাম এখানে, আমরা বললাম কি যখন আমরা মশা কামড়াইছে, মশা কামড়ানোর পর যে ইনফেক্টিভ ফর্ম বডিতে আসে তার নাম স্পোরোজয়েট, বই অনেক কথা লেখা আছে, সেটা আমরা শুনবা। স্পোরোজয়েট ইনফেক্টিভ ফর্মে আসছে, আসার পর ব্লাড দিয়ে প্রথমে লিভারে, লিভারে আসার পর সে একটা সেক্সুয়াল সাইকেল করছে, সেক্সুয়াল মানে এখানে মেল ফিমেল কোনো কানেকশন নেই। ঢোকার পর সে স্পোরোজয়েট ফর্ম করলো, স্পোরোজয়েট ফুড খাইলো, ফুড খাওয়ার পর সে গোল হয়ে ক্রিপ্টোজয়েট হয়েছে, ক্রিপ্টোজয়েট হওয়ার পর সে অনেকগুলো ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করে অনেকগুলো নিউক্লিয়াস ওয়ালা একটা লিভার আছে, তার নাম সাইজন্ট। তাহলে সাইজন্ট মানে কি, মাল্টিপল নিউক্লিয়েটেড কন্ডিশন অফ ম্যালেরিয়াল প্যারাসাইট। কয়টা নিউক্লিয়াস থাকবে, 1200, প্রত্যেকটা নিউক্লিয়াস আলাদা সেল বানাবে, সেই সেল আবার একটা দিবে, তাহলে একটা সেল থেকে 1200 সেল, আবার 1200 আবার 1200 আবার 1200 কন্টিনিউয়াস সেল চালাতে থাকবে, ঢুকবে খাবার খাবে বড় হবে, নিউক্লিয়াসের জন্য সাইজন্ট হবে, ভাঙবে, আবার ঢুকবে আবার খাবে, আবার বড় হবে, আবার সাইজন্ট হবে, আবার ভাঙবে, চলতেই থাকবে চলতেই থাকবে। এরকম সে যখন 7 থেকে 10টা সাইকেল করে ফেলবে, তার জন্য 7 থেকে 10 দিন সময় লাগবে। তাহলে আমাদের লিভারের মধ্যে এই প্যারাসাইট কয়দিন থাকবে, 7 থেকে 10 দিন থাকবে, এবং 7 থেকে 10 দিন পর সে অ্যারাউন্ড অনেক বড় বড় শেপের কিছু বাচ্চা বানাবে, একদম লাস্টে কিছু ছোট ছোট শেপের বাচ্চা বানাবে, একদম লাস্টে গিয়ে 10 দিনের মাথায় বড় বাচ্চাগুলো লিভারে থেকে যাবে, সেই লিভারটি আবার একটা থাকবে, আর ছোট বাচ্চাগুলো আমাদের আরবিসি আসবে। তো যেহেতু আমরা এই ধরনের অ্যাসেক্সুয়াল সাইকেল লিভারে করছি, তাই এই সাইকেলের নাম হচ্ছে হেপাটিক সাইজোগনি। হেপাটিক সাইজোগনি, সাইজো কেন, সাইজো মানে সাইজো মানে গনি মানে সেক্সুয়াল, তাহলে সাইজোনের মাধ্যমে আমরা সেক্স করতেছি, সেক্সুয়াল সাইকেল করতেছি, তাই না সাইজোগনি। হেপাটিক কেন, হেপাটার মধ্যে হচ্ছে। তাহলে সবাইকে এতটুকু ক্লিয়ার, স্পোরোজয়েট ইনফেক্টিভ ফর্ম, খাওয়া দাওয়া করে ক্রিপ্টোজয়েট হলো, তারপর অনেক নিউক্লিয়াস সাইজোন বানালো, এরকম টোটাল কয়দিন করবে, 7 থেকে 10 দিন। এই 7 থেকে 10 দিন পর একটা বড় বাচ্চা হবে, একটা ছোট বাচ্চা হবে, বড় বাচ্চার নাম ম্যাক্রোমেরোজয়েট, ছোট বাচ্চার নাম মাইক্রোমেরোজয়েট, বড়টা লিভারে থেকে যাবে, ছোটটা আরবিসিতে আসবে, মানে মাইক্রো আরবিসিতে আসবে, ঠিক আছে। এই সাইকেলটার ইম্পর্টেন্স কোথায় মাথায় রাখবা, এই সাইকেল যখন চলবে তখন পেশেন্টের শুধুমাত্র উইক লাগবে, ভমিট হতে পারে, তার কখনো জ্বর আসবে না। যারা আমার লাস্ট ক্লাসে বলেছো বলো তো, জ্বর আসার জন্য যে আমাকে যেতে হয় না, কারণ ডাব্লিউসি যখন পর্যন্ত না দেখতেছে তখন কি জ্বর আসবে, তাহলে আমাকে বলেন এখন তুমি কখনো এখানে ডাব্লিউসি দেখছো, কোথাও ডাব্লিউসি আছে নাই, যদি এখানে ডাব্লিউসি না থাকে, এখানে ডাব্লিউসি এখন, যদি এখানে ডাব্লিউসি না থাকে তাহলে এখানে জ্বর আসবে, হেপাটিক সাইজোগনিতে কোনো কি জ্বর আসা পসিবল, দেখি কি মনে হয়, এখানে কি কখনো জ্বর আসা পসিবল নাকি, তার শুধু উইক লাগবে, লিভার ব্রেকডাউন হচ্ছে, লিভার ভেঙে যাচ্ছে, লিভার ভেঙে যাচ্ছে, খুব খারাপ লাগবে, মাথায় রাখবে। এখানে শুধু পেশেন্ট খারাপ লাগবে, সে পাশে গেলে আম্মু ভালো লাগছে না, আমাকে খেতে ভালো লাগছে না, আমি পেটে ব্যথা করছে, আমি পেটে ব্যথা করছে, আমার অনেক দুর্বল লাগছে, সে কখনো তোমাকে বলবে না যে তার জ্বর আসছে, তার কোনো জ্বর আসবে না, শুধু খারাপ লাগবে, মাথায় রাখবে। হেপাটিক সাইজোগনি ওয়ান অফ দ্য মেজর ফিচার, এখানে কোনো প্রকার ফিভারের অস্তিত্ব থাকতে পারে না। দেখেন তো হেপাটিক সাইজোগনি সবার কাছে ক্লিয়ার নাকি, এই জায়গা থেকে প্রশ্ন আমরা ভুল করব নাকি, সবাই হেপাটিক সাইজোগনি বুঝছেন? আমি আপনাদের সাথে ইজিয়েস্ট হেপাটিক সাইজোগনি বলছি, যা আমার কথা মনে থাকবে কোশ্চেন করবেন না, সেটা মনে রাখবেন, তারপর সবাই কথা বুঝতে পেরেছি, সব কথা বলছিলাম। তাহলে আসেন আমরা এখন আরবিসিতে যাব, দেখেন আরবিসিতে কি হয়। তাহলে ধর আমি এখানে অনেকগুলো আরবিসি রাখবো, এই একটা আরবিসি, দুইটা আরবিসি, তিনটা আরবিসি, চারটা আরবিসি, তাহলে পুরো ব্ল্যাক ব্লাড, পুরো ব্ল্যাক বডি ব্লাড হয়, তাহলে এখানে অবশ্যই ডাব্লিউসি আছে, তোমাদের ধরে নিতে হবে, ব্লাড মানে সেখানে ডাব্লিউসি অনেক বেশি, প্রচুর পরিমাণে ডাব্লিউসি আছে। তাহলে আমাদের যে ভদ্রলোকটা ছিল, যে ভদ্রলোকের নাম ছিল মাইক্রোমেরোজয়েট বা ক্রিপ্টোমেরোজয়েট, অনেক লম্বা নাম, সংক্ষেপে বললাম মাইক্রোমেরোজয়েট। তাহলে মাথায় যেখানে মাইক্রো আছে, সেই মাইক্রোটাই আরবিসি ক্যাটার করবে, এই মাইক্রোটা আরবিসির মধ্যে ঢুকবে, ঢোকার পর এই মাইক্রোটা খাবার খেয়ে এই বড় হয়ে যাবে। তাহলে ভালো করে দেখো, তোমাকে একটা মাইক্রো ছবি দেখায়, এটা ছবিটা কখন ভুল হয়। তাহলে এই মাইক্রোমেরোজয়েট ঢোকার পর খাবার খাবে এবং খায়া সে এমন একটা বড় বানাবে, আর একটা সেল ভ্যাকুল হয়ে যাবে, এটা সেল ভ্যাকুল, আর এটা নিউক্লিয়াস। সে এমন খাওয়া দিবে, আমি তো খাইছিল, বাট এটা এমন খাওয়া দিবে, এটা নিউক্লিয়াস হয়, আলাদা এটা নীল কালার নিউক্লিয়াস, আর এটা তো ভ্যাকুল বা সেল ভ্যাকুল, যেখানে খাবার জমাচ্ছে। আর টোটাল কন্ডিশন নাম হচ্ছে ট্রফোজয়েট, ট্রফোজয়েট। তাহলে ট্রফোজয়েট কন্ডিশন কোথায় হবে, আরবিসির মধ্যে। সে খাইলো, খাওয়ার পর একটা সেল ভ্যাকুল মানে যেখানে অনেক খাবার আছে, এর পরে কি হবে জানেন, সে আবার খাবে, আবার খাবে, খাই আবার বড় হবে, কিন্তু মোটামুটি কেমন অবস্থা হবে যে তার ভুঁড়ি, তার সেল ভ্যাকুল, তার সেল ভ্যাকুলটা ফুলে বড় হয়ে যাবে। তাহলে তার নিউক্লিয়াসটাকে তুমি চাপায়া এই পাশে নিয়ে গেছো, তার নিউক্লিয়াস এখানে চলে আসছে। তাহলে বলো এটাকে দেখতে অনেক টাঙ্কির মতো লাগছে না, জাঙ্কি এরকম, এবং তার এখানে একটা পাল বসানো থাকে, দেখে মনে হচ্ছে না যে সেল ভ্যাকুলটা এত বড়, সে নিউক্লিয়াসকে খেয়ে ফুটিয়ে নিয়ে গেছে। তো এটাকে মাইক্রোস্কোপে একটা আংটির মতো মনে হয়, কেন আংটির মতো মনে হচ্ছে, কারণ এখানে ভ্যাকুল যেটা থাকে সেই ভ্যাকুলটা সাইজ বড় হয়ে যায়, নিউক্লিয়াসটা কোন দিকে চেপে যায়।
এই ধরনের কন্ডিশন বলা হয় সিগনেট্রিং। এমন খাওয়া দিছে, খাওয়া এমন ভুঁড়ি বানাইছে, ভুঁড়ির জন্য নিউক্লিয়াস পুরো গেছে। পরের ধাপে কি হবে? ভুঁড়িটা ফেটে যাবে, ভুঁড়ি ফেটে সবকিছু বাইরে চলে আসবে, ভুঁড়িটা ফেটে সবকিছু বাইরে চলে আসবে। তাহলে পরের ধাপে যখন ভুঁড়ি ফেটে যাবে তখন তার শেপ দেখতে এলোমেলো হয়ে যাবে। তাহলে প্যারাসাইটের শেপ দেখতে এলোমেলো হয়ে যাবে, নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে, এটা নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে, বাট ভুঁড়ি ফেটে ভুঁড়ির মধ্যে যা কন্টেন্ট ছিল, এই যে ভুঁড়ির মধ্যে যা কন্টেন্ট ছিল, এই সবগুলো কন্টেন্ট ভেক্টরটা ফেটে বাইরে চলে আসবে, ডট 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 ডট। ভুঁড়িটা ফেটে বা তার ভেতরের কন্টেন্টটা ফেটে সবকিছু বাইরে চলে আসবে। তাহলে খেয়াল করে দেখো, এখানে প্যারাসাইটটা দেখতে অনেকটা অ্যামিবার মতো মনে হচ্ছে, এটাকে বলা হয় অ্যামিবয়েড ট্রফোজয়েড, কারণ অ্যামিবার শেপে হয়ে যায়। আর এখানে অনেকগুলো ডট দেখতে পাওয়া যায়, যেটা ভুঁড়ি ফেটে বা ভ্যাকুয়াম ফেটে জন্ম হয়, এই ডটের নাম হচ্ছে শাফনারস ডট, এবং এটাই হচ্ছে ম্যালেরিয়া ডায়াগনস্টিক সাইন। তুমি যখন আমার কাছে এসে বলবা যে তোমার জ্বর জ্বর ভাবে, আমি যখন বুঝতে পারবো তোমার ম্যালেরিয়া হয়েছে, তখন আমি তোমার যে টেস্ট করবো সেটা রক্ত নিয়ে তোমার রক্তের আরবিসির মধ্যে ডটগুলো খুঁজবো। যদি আমি ডটগুলো পাই তখন আমি বলবো তোমার ম্যালেরিয়া হয়েছে, শাফনারস ডট গেল। এরপর এই ফুলটা দেখতে সে খাবার খাবে, অ্যামিবার ট্রফোজয়েড দেখতে আস্তে আস্তে গোল হয়ে যাবে, গোল হয়ে যাওয়ার পর সে আবার ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করবে, ওই সেম কাহিনী আবার করবে, ফ্রি নিউক্লিয়ার ডিভিশন। ওর অনেকগুলো নিউক্লিয়াস বানাবে, এবার নিউক্লিয়াসটা খুব সুন্দর করে বানাবে, এবং সাইটোপ্লাজম দেখতে একটু ডিভিশন ডিভিশন টাইপের হয়ে যাবে, এবং সাইটোপ্লাজম হয়ে যাবে। এই ধরনের শেপকে বলা হয় রোজেট শেপ, রোজ বা ফুলের শেপ, রোজেট শেপ। ফ্রি নিউক্লিয়ার ডিভিশন করে রোজেট হয়ে গেল, এবং এখানে কিছু পরিমাণ ভাস্কোডার দেখতে পাওয়া যায়, যে খেয়ে দিয়ে যা পরিমাণ ভাস্কোডার বানাইছে, ভাস্কোডার সেন্টার করে থাকে। এই ভাস্কোডারের নাম হচ্ছে হিমোজাইন। হিমোজাইন হচ্ছে একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এটা একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তাহলে দেখা যায় কি এই কাহিনীগুলো চলতে যখন থাকে, আবার সেম কাহিনী চলবে, সেম কাহিনী কি চলছে, ভেঙে যাবে, ভেঙে গিয়ে অনেকগুলো বাচ্চা বের হয়ে চলে আসবে। তাহলে আবার এখানে অনেকগুলো বাচ্চা আসবে, অনেকগুলো বাচ্চা পুরো রোজেট ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পর এখানে অনেকগুলো বাচ্চা আসবে। এই যে ভেঙে গেল, এই ভাঙতে টোটাল সময় লাগবে 2 ডেজ থেকে 3 ডেজ, ম্যাক্সিমাম টাইম 2 ডেজ বা 48 ঘন্টার মধ্যে তারা একটা আরবিসি ভেঙে ফেলে। 48 ঘন্টার মধ্যে, 48 ঘন্টার মধ্যে সেটা করে ফেলবে, এবং করার পর সম্পূর্ণ ব্লাডের মধ্যে, যদি পুরো ব্লাড হয়, পুরো ব্লাড হয়, সম্পূর্ণ ব্লাডের মধ্যে ছোট 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 অনেকগুলো ম্যালেরিয়া প্যারাসাইট চলে আসবে। তো তোমার কি মনে হয় এখন কি ডাব্লিউসি পুরো বসে থাকবে নাকি এটাকে অ্যাটাক করতে আসবে? কি মনে হয়? যদি অনেকগুলো ডাব্লিউসি প্যারাসাইট চলে আসে তাহলে এই ফেজে প্রথমবার মধ্যে দেখা যাবে জ্বর দেখা যাবে, এবং জ্বর আসার পর তুমি কাঁপতে থাকবা। তো দেখা যায় কি ম্যালেরিয়া প্যারাসাইট আসলো, আরবিসি কে ধরলো, দুদিন করে ভাঙলো, ভাঙার পর যখন ম্যালেরিয়া প্যারাসাইট রক্তে আসছে, রক্তে আসার পর তোমার বডি কেঁপে কেঁপে জ্বর আনবে, ডাব্লিউসি পাগল হয়ে যাবে, মারো 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 মারো। বাট এই প্যারাসাইট কি করবে জানো? আবার একটা আরবিসি ধরে বসে থাকবে। তো যখন সবাই আবার আরবিসি ধরে বসে থাকবে, ডাব্লিউসি বোমা প্যারাসাইট কই, প্যারাসাইট নাই, আবার জ্বর কমে যাবে, কারণ যত তখন থাকবে তখন ডাব্লিউসি প্যারাসাইট আছে। তাহলে প্যারাসাইট কি করবে? একটা ঘরে ঢুকবে, ঘরটা ভাঙবে দুদিনে, ভাঙার পর আবার হবে, আবার ডাব্লিউসি প্যারাসাইট জ্বর আসবে, আবার প্যারাসাইট আরবিসি ঢুকবে, আবার জ্বর কমে যাবে, আবার 30 ঘন্টা জ্বর আসবে, আবার প্যারাসাইট আরবিসি ঢুকবে, জ্বর চলে যাবে, আবার প্যারাসাইট আসবে, আবার জ্বর আসবে, আবার প্যারাসাইট আরবিসি ঢুকবে, জ্বর চলে যাবে। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, যখন এই প্যারাসাইটটা আরবিসি ঢুকে গেল, ঢোকার পর এখানে ডাব্লিউসি আসবে, সে বলে তুমি কই, তোমার খুঁজে পাওয়া যাচ্ছে না, তুমি কই তুমি কই তুমি কই, তখন জ্বর থাকবে না। বা যখন আরবিসি ভেঙে আবার বাইরে চলে আসবে, তখন ডাব্লিউসি এখানে, তাহলে আবার সে জ্বর নিয়ে আসবে, মাঝখানে কত 48 ঘন্টা জ্বর আসলো, এই প্যারাসাইট আবার একটা সেলের মধ্যে ঢুকবে, তাহলে তোমার খুঁজে ডাব্লিউসি কই 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 খুঁজে পাওয়া যাচ্ছে না কেন, তাহলে আবার জ্বর নেই, আবার বের হবে, আবার জ্বর আসবে, এরকম কন্টিনিউয়াসলি তোমার 48 ঘন্টা জ্বর আসতে থাকবে, জ্বর আসতে থাকবে। এবং এটাকে বলা হয় এরিথ্রোসাইটিক সাইজোগনি। এরিথ্রোসাইটিক কেন? কারণ এটা আরবিসির মধ্যে হচ্ছে, তাই না, এরিথ্রোসাইটিক সাইজোগনি। দেখেন সবার কাছে এরিথ্রোসাইটিক সাইজোগনি কথাটা ক্লিয়ার নাকি, বুঝতে পেরেছেন নাকি হোয়াট ইজ এরিথ্রোসাইটিক সাইজোগনি? সবার কাছে যদি ক্লিয়ার হয় হোয়াট ইজ এরিথ্রোসাইটিক সাইজোগনি, তাহলে আমাকে একটু জানান, বুঝতে পারছেন নাকি বুঝতে পারছেন না। তাহলে পরীক্ষা যদি কখনো ডায়াগনস্টিক সাইন আসে বা সময় আসে, বা যদি পরীক্ষা কখনো বলে, পরীক্ষা যদি কখনো বলে যে শাপনার জ্বর কি জিনিস, তারপর হচ্ছে জ্বর কখন আসে, কয় ঘন্টা পর আসে, আমি পাবো সবাই রোজের শেপের উপর লিখছি হিমোজাইন, হিমোজাইন, হিমোজাইন। তাহলে এটা হচ্ছে নরমাল ম্যালেরিয়া। কি করছে ম্যালেরিয়া, এবং এই দুটো স্লাইড পরীক্ষার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আসেন ম্যালেরিয়া দিয়ে কি করতে হবে? 4 ধরনের ম্যালেরিয়া আছে, তোমাকে 4 ধরনের ম্যালেরিয়া যেই রোগের নাম সেই ডিজিজের নাম করতে হবে, যে কোনটাকে ম্যালিগনেন্ট বলা হয়, কোনটাকে মাইটাশিয়ান বলা হয়, কোনটাকে বিনাইন টাশিয়ান বলা হয়, কোনটাকে কোয়ার্টান বলা হয়। কোয়ার্টান কথাটা মানে হচ্ছে এটা একমাত্র এক্সেপশন যেখানে কোয়ার্টান বা 3 দিন পর পর জ্বর আসে, তাহলে মাথায় রাখবা এটা একমাত্র ম্যালেরিয়া যেখানে 3 দিন পর পর জ্বর আসে, বাকি সবগুলোতে 2 দিন পর পর আসে, সবগুলো 2 দিন পর পর জ্বর আসে। ঠিক আছে, পরীক্ষা তোমাকে এটা পাঠতে হবে, ফলসিপারাম, ওভালি, ভাইভাক্স এবং ম্যালেরিয়া কোনটা দিয়ে কদিন পর পর জ্বর আসে এবং কোনটা রোগের নাম কি, পরীক্ষা এটা আসে। গেল, আমরা সবাই তো এখান থেকে পড়ে ফেলেছি ম্যালেরিয়া প্যারাসাইট কারা আবিষ্কার করেছে, ডিসকভারি রিডিং দিবেন এখান থেকে, এখান থেকে রিডিং দিবেন ডিসকভারিটা বুঝলাম আমরা। তারপর হচ্ছে হিউম্যান সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, ফিমেলের মধ্যে সেক্সুয়াল রিপ্রোডাকশন আমরা পড়ে ফেলেছি। তারপর হচ্ছে আমরা এই সাইকেলটা পড়ে ফেললাম যে হেপাটিক কি এসআর কি, আমরা এখন পড়ে নেব সেটা। লাইফ সাইকেল অফ ফিমেল আমরা পড়ে ফেলেছি অলরেডি, ক্লাস নোট ফলো করবেন, এটা আমরা পড়ে ফেলেছি, এটা আমরা পড়ে ফেলেছি, সিগনেচার জিনিস। তাই এগুলো আমাদের কোনো সমস্যা হবে না, আমরা পাই। আমি যা পড়েছি তাই তো নোট রাখবা, দ্যাটস ইট। বই থেকে পড়তে গেলে সমস্যা হবে। তাহলে হেপাটিক সেকেন্ড পার্থক্য কোথায়? হেপাটিক হেপাটাসাইট হয়, এখানে ক্রিপ্টোজয়েড ক্রিপ্টোমেলাজয়েড শব্দগুলো দেখা যায়, ওখানে ট্রোফোজয়েড শোনা যায়, সিগনেটিং শোনা যায়, হিমোজাইনটা কোথায় হয়, এক্সাইটিক হয়, ফিভার কোথায় আসে, শাপনার ডোজ কোথায় আসে। দেখেন তো এই কথাগুলো আমরা বুঝছি নাকি, যে ফিভার শাপনার ডোজ এই কথাগুলো বুঝছি নাকি, বলেন তো সবাই। ফিভার এবং শাপনার ডোজ কথাগুলো সবাই বুঝছি, যদি একটু বুঝেন ট্রিটমেন্ট কি, আমরা যাবো ট্রিটমেন্টে যাবো, বাট সবাই এটা বলো, সবাই কি ফিভার শাপনার ডোজ কাহিনীটা ক্লিয়ার? পরীক্ষা পারবা ফিভার শাপনার ডোজ গেল। এখন আসে ইনকিউবেশন পিরিয়ড। এই কথাটা মানে হচ্ছে তোমার বডিতে একটা ম্যালেরিয়া প্যারাসাইট ঢোকার পর অ্যাটাক করতে কতদিন সময় লাগবে। সবথেকে ডেঞ্জারাস ম্যালেরিয়া হচ্ছে প্লাজমোডিয়াম ফালসিপারাম, ও সবথেকে আর্লি অ্যাটাক করবে তোমাকে, ও 2 সপ্তাহের মধ্যে করে ফেলবে, 2 উইকস, উইদিন 2 উইকস করে ফেলবে, বাকি একটু সময় নেই, ও সবথেকে ডেঞ্জারাস। ঠিক আছে, বাকি একটু সময় নেই, 11 থেকে 16 বিভাগ 12 থেকে 20 দিন নিতে পারে, প্লাজমোডিয়াম ম্যালেরিয়া আরো বেশি সময় নিতে পারে, ও আরো দুর্বল, আরো খারাপ। বাট পরীক্ষা ইনকিউবেশনটা আসে, কতদিন সে ওয়েট করতে পারে বডির মধ্যে। জ্ঞানটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, মানে এখানে যা কিছু লেখা আছে এটা হচ্ছে মস্কিটোর বডিতে কি হয়, অ্যানোফিলিস মস্কিটোর বডিতে কি হয়, এখানে লেখা আছে, এগুলো পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ না। আমি তোমাকে পরীক্ষার জন্য যেটা করতে হয় এরকম কয়েকটা কথা বলে দিতে পারি। এখানে হচ্ছে এক, তুমি উসিসের এই প্যারাগ্রাফে করতে পারো যদি মন চায়, ফর রিডিং। পরীক্ষা থেকে কোনো প্রশ্ন আসে না, সর্বোচ্চ করতে পারো। নরমালি কি হয়, ওই স্পার্ম আসবে, ওভাম আসবে, স্পার্ম মিলিত হয়ে জাইগোট হবে, এতে জাইগোট দশা পরে একটা উকিনের দশা হয়, উকিনের দশা পরে একটা উসিস দশা হয়। পরীক্ষাগুলো আসে না, শুধুমাত্র উসিস দশাটা দেখে যেতে পারো পরীক্ষার জন্য। সর্বোচ্চ সংখ্যাগুলো মাঝে মাঝে দিয়ে দেয়, কোচিং সেন্টারে আসে। তারপর হচ্ছে আমাদের বুক পরীক্ষা আমরা পর্যন্ত দেখি না কি বললেই চলে। স্পোরবনি নট সো ইম্পর্টেন্ট, এগুলো খুব বেশি দেখার প্রয়োজন নাই। আপনি চাইলে এখান থেকে এই প্যারাগ্রাফটা রিডিং করতে পারেন, রিডিং করার জন্য রিডিং করা, দ্যাটস ইট। পরীক্ষায় খুব বেশি আসবে না, রিডিং এর জন্য প্যারাগ্রাফ করতে পারেন। তাহলে দেখেন আমাদের বডিতে কোনটা ঘটছে আর ওদের বডিতে কোনটা ঘটছে। তাহলে আমাদের বডিতে কোনটা ঘটছে বোঝাটা মনে হয় সবথেকে সোজা, যে স্পোর্জের দশাটা যেটা আসছে, সেই স্পোর্জের দশাটা কিন্তু আমাদের বডিতে ঢোকার পর কোনো সেক্সুয়াল রিপ্রোডাকশন করে না। তাহলে হ্যাপ্লয়েড ফেজ যেটা আছে, মানুষের বডিতে হয়, মানুষের বডিতে হ্যাপ্লয়েড ফেজ হয়, আর ডিপ্লয়েড ফেজ কোথায়, মশার বডিতে। শুধু এতটুকু মনে রাখবা, মানুষের বডিতে কোনো রিপ্রোডাকশন হয় না, সেক্সুয়াল রিপ্রোডাকশন। এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন পয়জন অসম্ভব, তাই মানুষের বডিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়। সেক্সুয়াল কখনো পয়জন হবে না, কারণ জাইগোট অলওয়েজ পয়জন হয়। মানুষের বডিতে সেক্সুয়াল হয়, তাই এখানে কখনো কোনো জাইগোট হবে না। আর জাইগোট যদি কখনো না হয়, এটা সবসময় এন থেকে যাবে। সেক্সুয়াল সাইকেল ডিফারেন্স কি? সেক্সুয়াল সাইকেল হেপাটোসাইট আর আরবিসি হবে, এখানে হিমোজাইন ফর্ম হবে, এখানে ফিভার হবে, এখানে খারাপ লাগবে, কিন্তু ওখানে কি যা কিছু হবে তোমার সাথে রিলেটেড না, ওটা মশার বডিতে হবে। শুধুমাত্র মনে রাখবা সেক্সুয়াল সাইকেল শুধু মশাতে হবে, এবং ওটা ডিপ্লয়েড ফেজে হয়। এটা শুধুমাত্র ডিপ্লয়েড, কারণ এখানে সেক্সুয়াল রিপ্রোডাকশন হয়, এটা অলওয়েজ ডিপ্লয়েড ফেজে হবে।
ট্রান্সমিশন অফ ম্যালেরিয়া ইজ অলওয়েজ থ্রু অ্যানোফিলিস মসকিটো, আমরা সবাই জানি। অ্যানিমিয়া কেন হয় আমার মনে হয় জানা হয়ে গেছে। অ্যানিমিয়া হওয়ার একমাত্র কারণ অ্যানিমিয়া হওয়ার যে তোমার আরবিসি যেটা আছে, সেই আরবিসি কে ম্যালেরিয়া 2 দিনের মধ্যে ভেঙে ফেলে এবং এই কারণে তোমার বডিতে আরবিসি নাম্বার কমতে থাকে। তাই অ্যানিমিয়ার প্রধান কারণ হচ্ছে ম্যালেরিয়া। ট্রিটমেন্ট এখানে শুধুমাত্র আপনি একটা জিনিস জানবেন, এটা একটা ডেঞ্জারাস ডিজিজ। যদি আপনি এখানে কোনো অ্যান্টিবায়োটিক না খান, আপনার মারা যাওয়ার সম্ভাবনা 100%। মানে আপনি ম্যালেরিয়া হলে যদি আপনি কখনো ট্রিটমেন্ট না নেন, এটা 100% ফ্যাটাল ডিজিজ, মারা যাওয়ার 100% শিওর। এর জন্য কাজ করা হয় কুইনিন ইউজ করা হয়, যেটা সিঙ্কোনা প্ল্যান্ট থেকে আসে। এটাই। আর এখান থেকে কোনো শিখা আছে না, খুব দরকার নেই, খুব দরকার নেই। আর আধুনিক যুগে আমরা আর্টিমিসিনিন নামক একটা অ্যান্টিবায়োটিক ইউজ করি। আর্টিমিসিনিন হয়ে গেছে, পরীক্ষা আসে না। ভ্যাকসিনের নাম হচ্ছে মসকুইটিক্স, যেটা বাংলাদেশে আরটিএসএস নামে জানা হয়। ভ্যাকসিনের নাম মসকুইটিক্স আর আরটিএসএস নামে জানা হয়। Which state of the plasmodium that enters into human body from Anopheles mosquito? এটা তুমি উত্তর দিবা যে প্লাজমোডিয়াম ম্যালেরিয়া কোন ফর্মটা তোমার বডিতে ঢুকে তোমাকে অ্যাটাক করে। তুমি বলো আমাকে কোনটা তোমার বডিতে ঢুকে তোমাকে অ্যাটাক করে বলো। এখন যদি আমি সেম অপশন দেখে তোমাকে একটা সিম্পল কোশ্চেন দেই, ভর্তি পরীক্ষা প্রশ্ন তোমাকে দেই যে 4 জনের মধ্যে কোন দশার মধ্যে 1200 নিউক্লিয়াস দেখতে পাওয়া যায়। যদি তোমাকে কোনো প্রশ্ন করা হয় যে 4 জনের মধ্যে কোন দশায় 1200 নিউক্লিয়াস দেখতে পাওয়া যাবে। আচ্ছা, আবার যদি আমি সেম অপশন দেখে তোমাকে কোশ্চেন করি, এর মধ্যে 4টার মধ্যে কোনটা আরবিসি দেখা যায় সবার আগে? 4টার মধ্যে কোনটা আরবিসি দেখা যায়? পেট মোটা আরবিসি কোনটা দেখা যায়? আরবিসি কোনটা দেখা যাবে? ট্রোফোসাইট। ওকে, দেখি আমাকে ভাইটাল লঞ্চ করেন কুইজ 8। দেখি বলেন এর অ্যানসার কি হবে? কোনটা দেখে তুমি বুঝবা যে তোমার ম্যালেরিয়া হয়েছে? ম্যালেরিয়া ডায়াগনোসিস করার জন্য সিকেল সেল কখন হয়? এটা হচ্ছে আমাদের আরবিসি একটা কন্ডিশন, যেখানে আরবিসি দেখতে এরকম হয়ে যায়। আরবিসি দেখতে এরকম কাস্তের মতো হয়ে যায়, কাস্তে ধান কাটার যে কাস্তে, এটা সিকেল বল, কাস্তের মতো দেখতে হয়ে যায়। শার্পনার ডটস এনকোড। তাহলে অ্যানসার হচ্ছে শার্পনার ডট। তাহলে আমরা এখান থেকে বলি আমরা ম্যালেরিয়া থেকে আরেকবার রিভাইজ করি, ম্যালেরিয়া থেকে কি পরীক্ষা আসবে। তাহলে আসো আমরা কয়েকটা কোশ্চেন করি, তোমরা উত্তর দিবা, ঠিক আছে? আমি যদি তোমাকে এখন প্রশ্ন করি, অপশন খুব ফিক্স রাখি। অপশন একটা দিব ক্রিপ্টোজাইট, একটা দিব ফিভার, একটা দিব হচ্ছে আমি শার্পনার, আর একটা দিব হচ্ছে রোজেট। এটা হচ্ছে অপশন এ বি সি ডি। দেখি আমরা সবাই এখান থেকে বলতো এই চারটার মধ্যে কোনটা শুধু লিভার দেখতে পাওয়া যাবে? এই চারটার মধ্যে কোনটা শুধু লিভার দেখতে পাওয়া যাবে? উত্তর কি দিবা? চারটার মধ্যে কোনটা শুধু লিভার দেখতে পাওয়া যাবে? লিভার শুধু লিভার দেখতে পাওয়া যাবে কোনটা? আচ্ছা, আমি যদি সেম জিনিস তোমাকে প্রশ্ন করি, সেম জিনিস তোমাকে প্রশ্ন করি যে নিচের কোনটা দেখে তুমি বুঝতে পারবা তোমার ম্যালেরিয়া হয়েছে? তুমি কোনটা দেখে বলবা নিচের কোনটা দেখে তোমার মনে হবে তোমার ম্যালেরিয়া হয়েছে? আচ্ছা, এরপর আমাকে বলেন ফিভার কোথায় আসে? এই ফিভারের শব্দ ফিভারটা কোথায় আসে? ব্লাড আরবিসি অ্যাটাকের সময় নাকি লিভার অ্যাটাকের সময়? কোন সময় আসে এটা? ফিভারটা কখন আসে? আরবিসি অ্যাটাকের সময়, লিভার অ্যাটাকের সময়? এখন আমরা ট্রু ফলস বলি যে লিভার অ্যাটাক 2 দিনে শেষ হয়, এটা কি ট্রু নাকি ফলস? লিভারের যে অ্যাটাক সেটা 2 দিনে শেষ হয়ে যায়, এটা কি ট্রু নাকি ফলস? লিভারের যে অ্যাটাক হয় এটা 2 দিনে শেষ হয়ে যায়, ট্রু নাকি ফলস? ভেরি গুড। আমরা যদি এখন তোমাকে বলি যে মানুষের বডিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং ডিপ্লয়েড ফেজ দেখতে পাওয়া যায়, এটা ট্রু নাকি ফলস? মানুষের বডিতে সেক্সুয়াল রিপ্রোডাকশন এবং ডিপ্লয়েড ফেজ দেখতে পাওয়া যায়, এটা ট্রু নাকি ফলস? ভেরি গুড। আসেন এরপর আমি তোমাকে বলি এনভেলপ ভাইরাসগুলো ম্যাক্সিমাম সময় প্ল্যান্টকে অ্যাটাক করে, এটা কি ট্রু নাকি ফলস? এনভেলপ ভাইরাসগুলো সবসময় প্ল্যান্টকে অ্যাটাক করে, এটা ট্রু নাকি ফলস? আচ্ছা, আমি যদি বলি করোনা ভাইরাস একটা এনভেলপ ডিএনএ ভাইরাস, ট্রু নাকি ফলস? করোনা ভাইরাস একটা এনভেলপ ডিএনএ ভাইরাস, এটা ট্রু নাকি ফলস? ভালো প্রশ্ন, এনভেলপ ডিএনএ ভাইরাস, ট্রু নাকি ফলস? আচ্ছা, আমাকে বলো ওয়াটার দিয়ে দুইটা হেপাটাইটিস ট্রান্সমিট হয়, একটা এ আর একটা কি? আমাদের ওয়াটার দিয়ে ট্রান্সমিট হয় কি? আচ্ছা ভেরি গুড। একটা হেপাটাইটিস আছে যে হেপাটাইটিস হলে ক্যান্সার হবে মাস্ট, কোন হেপাটাইটিস? একটা হেপাটাইটিস আছে যেটা দিয়ে ক্যান্সার হবে মাস্ট। আচ্ছা, আমাকে বলেন হেপাটাইটিস আইডেন্টিফাই করার জন্য আমি এইচবিএস এজি পরীক্ষা করলাম, এটা কি অ্যান্টিজেন টেস্ট নাকি অ্যান্টিবডি টেস্ট? অবশ্যই হেপাটাইটিস। এটা আমাকে বলেন আমি একটা পরীক্ষা করলাম, পরীক্ষার নাম কি? এইচবিএস এজি পরীক্ষা, এটা কি অ্যান্টিজেন পরীক্ষা নাকি অ্যান্টিবডি পরীক্ষা? কি পরীক্ষা এটা? ভেরি গুড, অ্যান্টিজেন পরীক্ষা, অ্যান্টিজেন পরীক্ষা। এরপর আমাকে বলেন যে ডেঙ্গু এমন হয়ে গেল যে ডেঙ্গুতে আমার ব্লাডে কনসেন্ট্রেট হয়ে গেছে, এটা আমরা কি বলবো? ডেঙ্গু শক সিনড্রোম নাকি হেমোরেজিক ডেঙ্গু? এমন ডেঙ্গু হলে ব্লাড কনসেন্ট্রেট হয়ে গেছে, তাহলে বলেন এটা কি বলবো? ডেঙ্গু শক নাকি হেমোরেজিক ডেঙ্গু? তাহলে মাথায় রাখবেন যদি কখনো ব্লাড কনসেন্ট্রেট হয় এটা তো শক, আর যদি কখনো প্লেটলেট কমে এটা হেমোরেজিক। এটা কথা বলবো না, হেমোরেজিক মানে প্লেটলেট কমে যাবে, এর জন্য ব্লিডিং হবে। আর শক মানে হচ্ছে পানি থাকবে না বা ব্লাড কনসেন্ট্রেট হয়ে যাবে। আচ্ছা গেল। এখন যদি তোমাকে বলা হয় কলেরার জন্য একটা ভাইরাস দায়ী, এটা ট্রু নাকি ফলস? কলেরার জন্য একটা ভাইরাস দায়ী, এটা ট্রু নাকি ফলস? আচ্ছা, এখন আমি আপনাদেরকে চারটা ভাইরাসের নাম বলবো, চারটা ভাইরাসের মধ্যে কোনটা হচ্ছে প্ল্যান্ট ভাইরাস তোমরা বলবা। চারটা ভাইরাস বলবা, চারটা ভাইরাসের মধ্যে একটা এ কোনটা প্রশ্ন হচ্ছে কোনটা ডিএনএ ভাইরাস? কি বল কোনটা ডিএনএ ভাইরাস? তাহলে আমরা সবাই কি এখন বের করতে পারবো? মানে আমরা একটা কথা বলেন ভাইরাসের স্ট্রাকচার ডিএনএ এর পার্থক্য, ভাইরাসের যে ডিজিজ হেপাটাইটিস ডেঙ্গু, ব্যাকটেরিয়ার স্ট্রাকচার এবং ক্যারেক্টার, আর ম্যালেরিয়াতে হেপাটিক এবং রেজিস্ট্যান্স সাইজ বলি। এই সাতটা টপিক তোমার ব্রেনে যাচ্ছে নাকি? তুমি কি বুঝতে থাকবে পরীক্ষা কি আসবে, পরীক্ষা কি আসবে? তুমি বুঝছো ক্লাসে ভাইরাসের স্ট্রাকচার, ভাইরাসের এক্সাম্পল ডিএনএ, ভাইরাসের ডিজিজ, ব্যাকটেরিয়া ওখান থেকে স্ট্রাকচার, আর হচ্ছে ম্যালেরিয়া হেপাটিক এবং রেজিস্ট্যান্স সাইজ। তুমি কি এই সাতটা কথা তুমি ক্লিয়ার নাকি? বারবার পরীক্ষা আসলে আমি তোমাকে পরীক্ষা যাবে সব পড়াইছি, পরীক্ষা আসবে তোমার কাছে বাসায় বসে ম্যালেরিয়া হ্যাঁ ম্যালেরিয়া এসেছিল পড়ানোর সময় আপনি অনেক বেশি ভালো পড়ে ফেলছো, এসেছিল তুমি অনেক বেশি পড়াশোনা করে ফেলছো, বারবার পরীক্ষা আসলে সাইজ বলে ডি পারবা সবাই? ওকে, তাহলে আমাদের আজকে শেষ মাইক্রোঅর্গানিজম, কালকে আমাদের বায়োটেক। টিল দেন বেস্ট অফ লাক। রোজেটের সাথে নিশা, রোজেটের সাথে হিমোজাইন যেটা হচ্ছে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া ছিল, যদি প্রশ্ন করে ফেলছো তাই দেখাই দিই। রোজেটের সাথে ছিল হিমোজাইন ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, এই যে রোজেটের সাথে ছিল হিমোজাইন, এটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন। এটা জাইগোট দশা পরে একটা প্রোটিনের দশা দিয়ে দেয়, বেশি দেখেন না বলবে সেক নিজেই হবে, মানে ভ্যাকসিনের নাম মসকুইটিক্স আর কি বল আর